নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে এক অহংকারী ছেলে তার বৃদ্ধা মাকে ৫০০ কিলোমিটার দূরে ট্রেনে গভীর ঘুমের মধ্যে একা ফেলে চলে এলো নির্মমভাবে। জমিবাড়ি বিক্রির লোভে টাকা হাতিয়ে ফিরে এসে সে ভাবল সব শেষ, কিন্তু দরজা খুলতেই তার পায়ের তলার মাটি সরে গেল। সামনে দাঁড়িয়ে সেই মা, যাকে সে চিরতরে হারিয়ে ফেলেছিল। কি ছিল সেই অবিশ্বাস্য সারপ্রাইজ? কিভাবে ফিরে এলো সেই পরিত্যক্ত মা? এক মায়ের অসীম সাহস আর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল যে প্রতিশোধ। শুনুন পুরো গল্পটা। এই নির্মম সত্যিই আপনার চোখে জল আনবে, হৃদয়ে আগুন জ্বালাবে। এক অহংকারী ছেলে তার বৃদ্ধা মাকে বাড়ি থেকে ৫০০ কিলোমিটার দূরের এক অজানা যাত্রায় নিয়ে গেল এবং চলন্ত ট্রেনে তাকে গভীর ঘুমের মধ্যে একা ফেলে রেখে নিজে নেমে চলে এলো নির্মমভাবে। কিন্তু যখন সে বাড়ির জমি বিক্রির লোভে টাকা হাতিয়ে ফিরে এলো, তখন তার জন্য অপেক্ষা করছিল এমন এক অবিশ্বাস্য সারপ্রাইজ যে সে পুরোপুরি হয়ে গেল, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাহুল তার মা সাবিত্রীকে এইসব কথা বলতে বলতে নিজের জিনিসপত্র গুছিয়ে প্যাক করছিল, কিন্তু তার মা সাবিত্রী ক্রমাগত তার হাত থেকে ব্যাগটা টেনে নেওয়ার চেষ্টা করছিলেন। তিনি বারবার তার ছেলেকে বলছিলেন যে, বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? যখন তোর বাবা বিজয় রাওয়ের মৃত্যু হয়েছে, তখন থেকেই তো তুই আমার একমাত্র আশ্রয়। যদি তুই আমাকে ছেড়ে চলে যাস, তবে আমি কার ভরসায় বেঁচে থাকব? আমার কথা একটু তো চিন্তা কর। কিন্তু তার ছেলে ঘর ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে একেবারে অনড় ছিল। অনেক চেষ্টা করেও সাবিত্রী তার ছেলেকে ঘর থেকে বের হওয়া আটকাতে পারলেন না। তিনি তাকে এটাও বুঝিয়েছিলেন যে প্রত্যেকে অন্য শহরে গেলেই সফল হয়ে যায় এমন কোনো কথা নেই। তুমি আমাদের এই শহরেই থেকেও সফল হতে পারো। আগে তিনি এটাও বলেছিলেন যে যদি তুমি আমার কথা না শোনো, তবে আমাকেও তোমার সাথে নিয়ে চলো। তাতে তার ছেলে বলেছিল, অন্য শহরে এখনও আমার থাকার কোনো জায়গা হয়নি, তাহলে আমি তোমাকে কোথায় নিয়ে যাব? এখন শুধু আমার চাকরির কথা হয়েছে, এখনও পর্যন্ত আমার চাকরি পাকা হয়নি। তাতে সাবিত্রী বলেছিলেন, আমি তো সেটাই বলছি বাবা, তোর চাকরি এখনো পাকা হয়নি, আর তুই সেখানে যাচ্ছিস। তোর চাকরিটা তো অন্তত পাকা হতে দে, তারপর আমি তোকে আটকাব না। তাদের রাহুল বলেছিল, এই শহরে আছে কি ২-৪টে চাকরি? তার চেয়ে আমি ওখানে গিয়ে যদি চাকরি না পাই, তবে অন্য চাকরি খুঁজব। মা, যাই হোক না কেন, আমাকে ওখানেই গিয়ে চাকরি করতে হবে। এমন কথা বলে সে সাবিত্রীর হাত ঝটকে দিয়েছিল এবং নিজের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তার পেছনে সাবিত্রী কাঁদতে কাঁদতে তার দিকে তাকিয়ে থেকেছিলেন, কিন্তু তার ছেলে একবারের জন্যেও পেছন ফিরে তাকায়নি। তিনি পেছন থেকে চিৎকার করে বলছিলেন, বাবা, আমাকে ছেলে যাস না, তোকে ছাড়া আমি মরে যাব। তারপর তিনি দরজায় কিছুক্ষণ বসে কাঁদলেন, কিন্তু তার ছেলে আর ফিরে আসেনি। কিছুক্ষণ সেখানে বসে থাকার পর কিছু একটা চিন্তা করে তিনি নিজের চোখের জল মুছেছিলেন এবং ঘরের ভেতরে গিয়েছিলেন। নিজের ছেলেকে ফোন করে বলেছিলেন, বাবা, তুই কি ওখানে সুস্থভাবে পৌঁছেছিস? বাবা, আমার তোকে খুব খুব মনে পড়ছে। তাতে তার ছেলে ওপাশ থেকে বলেছিল, মা, কয়েকদিনের ব্যাপার মাত্র, ধীরে ধীরে তোমারও একা থাকার অভ্যেস হয়ে যাবে। আর আমি একদম ঠিকঠাক আছি, একদম সুস্থভাবে পৌঁছেছি, তুমি তোমার খেয়াল রেখো। এটুকু বলে সে ফোন রেখে দিয়েছিল। এখন সারা দিন সাবিত্রী এভাবেই বসে শুধু নিজের ছেলের কথা চিন্তা করতেন। তার জীবনে আর কিছুই ছিল না। তার ছেলে এখন অন্য শহরে থাকত এবং ওই বেচারি তার সাথে ফোনে কথা বলেই খুশি থাকতেন। দিন এভাবেই কেটে যাচ্ছিল। একদিন সাবিত্রী তার ছেলেকে ফোন করেছিলেন এবং তাকে বলেছিলেন, বাবা, তুই একটা কাজ কর, তুই এখানে এসে আমাকেও তোর সাথে নিয়ে চল। আর রইল টাকার কথা, তো আমি এখানকার গ্রামের থাকা সামান্য জমি বিক্রি করে দিই, আর তা থেকে যে টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে তুই শহরে বাড়ি কিনে নে আর তোর চাকরি কর, তাতে আমাকেও আর একা থাকতে হবে না। প্রথমে তার ছেলে অস্বীকৃতি দিচ্ছিল, কিন্তু পরে সে কিছু একটা চিন্তা করে বলেছিল, ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছই, তবে আমি সামনের রবিবার বাড়ি আসছি। তখন আমি চিন্তা করব জমি আর বাড়ির কি করা যায়। সামনের রবিবার তার ছেলে রাহুল বাড়ি এসেছিল এবং ১-২ জন দালালের সাথে কথা বলতে শুরু করেছিল। তারপর সে সাবিত্রীকে বলেছিল, মা, আমরা অনেক তাড়াতাড়ি আমাদের প্রপার্টি বিক্রি করছি, তাই খুব একটা ভালো দাম পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ২ প্রপার্টির দাম তাড়াতাড়ি বিক্রি করেও যতটা বেশি পাওয়া যায় সেটা আমাদের পাওয়ার চেষ্টা করা উচিত। আমি প্রপার্টি ডিলারের সাথে কথা বলেছি, সে কাল আজ কোনো পার্টিকে নিয়ে আসবে, আর সামনের রবিবারের মধ্যে সব কাগজপত্র তৈরি করে টাকা আমাদের হাতে চলে আসবে। আজ সেই প্রপার্টি ডিলার কোনো কারণে তার সাথে ওই ক্লায়েন্টকে নিয়ে আসেনি, তাই সে প্রপার্টি দেখেনি। কিন্তু সোমবার তো রাহুলকে নিজের চাকরিতে যেতে হতো, তাই সে প্রপার্টি ডিলারকে ফোন করে বলেছিল যে আপনি বাড়ি যান, আমার বাড়িতে আমার মা আছে, সে আপনাকে আমাদের ক্ষেত দেখিয়ে দেবে।
সোমবার ওই প্রপার্টি ডিলার আসার সাথে সাথে সাবিত্রী তাকে নিজের ক্ষেত দেখিয়েছিলেন, কিন্তু বাড়ির ব্যাপারে কিছুই বলেননি, তাই প্রপার্টি ডিলার শুধু ক্ষেত দেখে চলে গিয়েছিল। সামনের রবিবার যখন রাহুল এসেছিল তখন সে 1-2 দিনের ছুটি নিয়ে এসেছিল। সে বাড়ি আসার আগেই ওই প্রপার্টি ডিলারের সাথে কথা বলে এগ্রিমেন্টের সব পেপার বানাতে বলেছিল। তাই যেদিন রাহুল বাড়ি এসেছিল সেদিন সব প্রপার্টি ডিলারও বাড়ি এসেছিল এবং সব পেপার রাহুলকে দেখিয়েছিল। তখন রাহুল বলেছিল, আরে এগুলো তো শুধু ক্ষেতের পেপার, আমি তো আপনাকে সব পেপার তৈরি করতে বলেছিলাম না। তাতে সেই প্রপার্টি ডিলার বলেছিল, আমি আপনার 2টো ক্ষেতের কাগজপত্রই বানিয়েছি, আপনার জমি রাস্তার পাশে নয়, তাই আমি আপনাকে এর ভালো দাম পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাতে রাহুল বলেছিল, হ্যাঁ ঠিকই করেছেন, কিন্তু আমি আপনাকে এই বাড়ির কাগজও বানাতে বলেছিলাম না। তাতে সেই লোকটা বলেছিল, ওটা তো আমি ভুলেই গেছি, কিন্তু ঠিক আছে, আমি শুনেছি যে কিছুদিনের মধ্যে এদিকে আশেপাশে অনেক কোম্পানি আসছে। আপনার বাড়ির এখন ভালো দাম পাওয়া যাবে না, কিন্তু সামনের সময় নিশ্চয়ই আপনার বাড়ির ভালো দাম পাওয়া যাবে। এটা শুনে রাহুল খুশি হয়েছিল এবং জমির কারবার করে টাকা নিয়েছিল। সে টাকা নিয়ে বেরিয়েই যাচ্ছিল, কিন্তু সে চিন্তা করেছিল যে যদি মাকে এখানেই রাখা হয় তবে পুনরায় এসে আমাকে এই বাড়ি বিক্রি করা যাবে না, তার চেয়ে আমরা তাকে সাথে নিয়ে যাই। তাই সে মাকে বলেছিল, মা তুমি তোমার ব্যাগ ভরে নাও, এখন আমাদের কাছে টাকা এসেছে, তাই আমি তোমাকে সাথে নিয়ে যাচ্ছি। নিজের ছেলের মুখে এমন কথা শুনে সাবিত্রী অনেক আনন্দিত হয়েছিলেন। তিনি অনেক আনন্দের সাথে নিজের ব্যাগ ভরেছিলেন এবং দুজনেই অন্য শহরে রাহুলের চাকরির জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন। বাড়ি থেকে ট্যাক্সি ধরে তারা রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছেছিলেন এবং তারপর রেলওয়ে স্টেশনে গিয়ে তারা বেঙ্গালুরু যাওয়ার ট্রেন ধরেছিলেন। এখন ট্রেন চালু হয়েছিল, জানালার পাশে বসে সাবিত্রী খুব আনন্দের সাথে বাইরের দৃশ্য দেখছিলেন। তিনি মনে মনে অনেক খুশি হয়েছিলেন। আজ তার স্বপ্ন প্রকৃতপক্ষে পূরণ হয়েছিল, কারণ তিনি এটাই চাইতেন যে তার ছেলে যেন তাকে সাথে নিয়ে যায়, অথবা ছেলে যেন তার সাথেই গ্রামে থাকে। আর আজ তার ছেলে তাকে সাথে নিয়ে যাচ্ছিল। তখন তার পুরনো দিনগুলোর কথা মনে পড়েছিল, যখন তার বিয়ে বিজয় রাওয়ের সাথে হয়েছিল। তখন তিনি এভাবেই নিজের ঘরবাড়ি ছেড়ে বিজয় রাওয়ের সাথে সংসার পাতার জন্য নতুন জায়গায় যাচ্ছিলেন। ঠিক সেভাবেই আজ তিনি সবকিছু ছেড়ে নিজের ছেলের সাথে নতুন শহরে নতুন বাড়িতে থাকার জন্য যাচ্ছিলেন। রাহুল নিজের মায়ের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল যে মা বাইরের দৃশ্য দেখে আনন্দ পাচ্ছে, তার ঘুম আসছে না। তাই সে টাকার ব্যাগটা নিজের মাথার নিচে দিয়ে আপার বার্থে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। কিছু ঘন্টা পর সে উঠে দেখেছিল যে তার মা জেগেই আছে। তাই সে বলেছিল, মা এখন অন্তত একটু আরাম করো। তখন সাবিত্রী বলেছিলেন, বাবা এখনও অনেক পথ বাকি, আমার ঘুম আসলে আমি ঘুমাব। তাতে রাহুল বলেছিল, মা পিঠটা তো অন্তত ঠেকিয়ে রাখো, তাতে তোমার আরাম হবে, এভাবে কতক্ষণ বসে থাকবে তুমি? তখন সাবিত্রী বলেছিলেন, ঠিক আছে বাবা, তুই যখন বলছিস তবে একটু সময় আরাম করি। তখন সাবিত্রী একটি ছোট ব্যাগ নিজের মাথার নিচে নিয়েছিলেন এবং আরাম করতে লাগলেন। তখনই তার চোখ কখন লেগে গিয়েছিল তা তিনি বুঝতেই পারেননি, কারণ আজ পর্যন্ত তিনি একা থাকছিলেন, তাতে সারাক্ষণ ছেলের চিন্তা, তাই তার সুখের ঘুম আসছিলই না। কিন্তু আজ তার মন সুখী হয়েছিল, তাই তিনি শান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন। তারপর কিছুক্ষণ পর রাহুল নিজের মায়ের কানের কাছে গিয়ে তাকে খুব আস্তে আওয়াজ দিয়েছিল এবং ডাকার চেষ্টা করেছিল, কিন্তু তিনি ওঠেননি। তখন রাহুলের নিশ্চয়তা হয়েছিল যে তার মা গাঢ় ঘুমে আচ্ছন্ন। এই সুযোগটাই কাজে লাগিয়ে রাহুল নিজের সব ব্যাগ নিয়েছিল, মায়ের ব্যাগ তার পাশে রেখেছিল এবং সামনে স্টেশনে যেমনই ট্রেন থেমেছিল সেখানে সে তার মাকে ট্রেনেই ঘুমন্ত অবস্থায় রেখে নিজে ট্রেন থেকে নেমে পড়েছিল। এখন ট্রেন সেখান থেকেই চালু হয়ে সামনের যাত্রার দিকে এগিয়ে চলেছিল, কিন্তু তবুও সাবিত্রী ঘুমিয়েই ছিলেন। কয়েক ঘন্টা পর তার ঘুম ভেঙেছিল, তখন তিনি নিজের ছেলে রাহুলকে খুঁজতে শুরু করেছিলেন, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছিল না। এটা লক্ষ্য করার পর তিনি কাঁদতে শুরু করেছিলেন। তার কান্নায় তার সাথে যাত্রা করা আশেপাশের যাত্রীরা তার কাছে এসেছিলেন এবং তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগলেন। তখন তিনি বলেছিলেন, আমার ছেলে আমার সাথে যাত্রা করছিল, আপনারা কি তাকে কোথাও দেখেছেন? আমার ছেলে কোথায় গেল? এখন তার সাথে আমার দেখা কিভাবে হবে? তখন কিছু যাত্রী বলতে লাগলেন যে সে হয়তো কিছু নেওয়ার জন্য স্টেশনে নেমেছিল এবং ট্রেন ছেড়ে দেওয়ায় সে ওখানেই রয়ে গেছে। কেউ কেউ বলতে লাগলেন যে সে ইচ্ছে করে নেমে গেছে। সবারই তার উপর দয়া হচ্ছিল, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা কথা বলছিল। তখনই টিকিট পরীক্ষার জন্য টিসি সেখানে এসেছিল। এত ভিড় দেখে সে বলেছিল, এখানে কি হয়েছে?
তখন একজন জানিয়েছিল যে এই কাকিমার সাথে তার ছেলে যাত্রা করছিল, কিন্তু সে এখন হঠাৎ কোথায় নেমেছে বা কোন স্টেশনে থেকে গেছে তা জানানি। তখন সেই টিসি বলেছিল, আপনারা শুধু শুধু তর্ক বিতর্ক করে ওনাকে কষ্ট দেবেন না। যারা ওনাকে সাহায্য করতে চান তারাই এখানে থাকুন, নয়তো শুধু শুধু এখানে ভিড় করবেন না। টিসি একথা বলার সাথে সাথে অর্ধেকের বেশি ভিড় কমে গিয়েছিল এবং লোক নিজ নিজ জায়গায় গিয়ে বসেছিল। কিন্তু কিছু লোক এখনও ওখানেই সাবিত্রীর পাশে ছিল। সেই টিসিও সাবিত্রীর পাশে গিয়ে বসেছিল এবং বলেছিল, কাকিমা, আপনার কাছে কি আপনার ছেলের মোবাইল নম্বর আছে? হয়তো সে কোনো স্টেশনে নেমেছে আর ট্রেন ছেড়ে দিয়েছে। এমন হলে আমি আপনাকে সামনে স্টেশনে নামিয়ে স্টেশন মাস্টারকে বলে দেব, যাতে আপনার ছেলে সেখানে এসে আপনাকে নিয়ে যায়। তার মোবাইল নম্বর আপনার মনে থাকলে আমাকে বলুন, অথবা কোথাও লিখে রাখলে আমাকে দিন। তখন সাবিত্রী বলেছিলেন, আমার ছেলের নম্বর আমার জানা নেই। কিন্তু তখনই তার মনে পড়েছিল যে নিজের ছেলের মোবাইল নম্বর তিনি ব্যাগের মধ্যে লিখে রেখেছেন। আসলে সাবিত্রীর কাছে মোবাইল ফোন ছিল, কিন্তু তার ছেলে সেই ফোনটাও নিয়ে গিয়েছিল। তাই তিনি তখনই নিজের ব্যাগের ভেতর থেকে কাগজে লেখা ছেলের মোবাইল নম্বর ওই টিসির হাতে দিয়েছিলেন। সে তখনই তাদের ছেলে রাহুলকে ফোন করেছিল এবং ফোনটি স্পিকারে দিয়েছিল। এক দুবার রিং হওয়ার পর রাহুল তখনই ফোন ধরেছিল। তখন সেই টিসি বলেছিল, আমি কি রাহুলের সাথে কথা বলছি? ওপাশ থেকে রাহুল বলেছিল, হ্যাঁ, আমিই রাহুল বলছি, আপনি কে বলছেন? তাতে সেই টিসি বলেছিল, আমি অমুক ট্রেনের টিকিট কালেক্টর বলছি, আপনি আপনার মায়ের সাথে কথা বলো। এই বলে সে ফোন সাবিত্রীর কাছে দিয়েছিল। তখন সাবিত্রী কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা, তুই কোথায় আছিস? নিজের মায়ের গলার আওয়াজ শুনতেই রাহুল ফোন কেটে দিয়েছিল। তখন সেই টিসি পুনরায় তাকে ফোন করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু এখন তার ফোন বন্ধ আসছিল। এসব দেখে সেখানে উপস্থিত লোকেদের কিছুটা অদ্ভুতই মনে হতে লাগল। তারপর তারা সবাই বুঝে গিয়েছিলেন যে ওর ছেলে জেনে বুঝে ওনাকে এখানে ছেড়ে চলে গেছে। এখন ওনার ছেলের ফোন লাগছিল না, তাই টিসি বলেছিলেন, এর মানে আপনার ছেলে আপনাকে জেনে বুঝে এখানে ছেড়ে চলে গেছে। তখন সাবিত্রী বলতে লাগলেন, না, আমার ছেলে এমন করতে পারে না। সে নিজেই আমাকে ওখানে নিয়ে আসছিল আর বলেছিল যে আমরা অন্য শহরে গিয়ে থাকব। তাহলে সে আমাকে এভাবে মাঝ রাস্তায় কেন ছেড়ে যাবে? আমরা ঘরবাড়ি সব ছেড়ে এদিকে অন্য শহরে থাকতে যাচ্ছি। তখন ওখানকার একটি ছেলে এসব কথা শুনেছিল, আর সে সাবিত্রীকে বলেছিল, ঘরবাড়ি ছেড়ে চলেছেন মানে? তাতে সাবিত্রী বলেছিলেন যে আমরা আমাদের জমি বিক্রি করেছি, আর সেই জমি থেকে পাওয়া টাকা নিয়ে আমরা এদিকে নতুন ঘর কিনব। ওখানেই থাকব যেখানে আমার ছেলে চাকরি করছে, যেখানে আমরা পেট ভরার জন্য টাকা রোজগার করি। সেটাই তো আমাদের আসল ঘর হয় না? এই জন্যই তো আমরা আমাদের চাষের জমি বিক্রি করেছিলাম, যাতে ওখানে গিয়ে ঘর কিনে ওখানেই থাকতে পারি। এই জন্যই তো আমার ছেলে আমাকে সাথে নিয়ে বেরিয়েছিল। সাবিত্রীর এই কথা শুনে সব লোক বুঝে গিয়েছিলেন যে ওনার ছেলে ওনাকে ধোঁকা দিয়ে জেনে বুঝে ওনার সাথে এমন আচরণ করেছে। এখন ওই লোকেরা আর কি করতেন? তারা বলতে লাগলেন যে, আপনি বলছিলেন না যে আপনার ছেলে বেঙ্গালুরুতে থাকে? তবে বেঙ্গালুরু আসলে আমরা আপনাকে বলবো, আপনি ওখানেই নামবেন। কেউ কেউ বলতে লাগলেন যে, বেঙ্গালুরু কত বড়! বেঙ্গালুরুর মতো এত বড় শহরে সে নিজের ছেলেকে কিভাবে খুঁজবে? ওকে খোঁজার চক্করে সে নিজেই হারিয়ে যাবে। তখন সেখানে উপস্থিত সব লোক নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন, আর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সাবিত্রীকে ওনার গ্রামের বাড়িতেই ফিরে যাওয়া উচিত। তাদের বক্তব্য এই ছিল যে ওনার ছেলে যদি ওনাকে খুঁজতে থাকে, তবে সে নিশ্চয়ই ওনাকে খুঁজতে গ্রামে আসবে। তখন ওখানকার কিছু লোক বলতে লাগলেন, কাকিমা, আপনার কাছে আপনার ঘর আছে কি? তাতে সাবিত্রী বলেছিলেন, হ্যাঁ, চাষের জমি বিক্রি করেছি ঠিকই, কিন্তু ঘর তো এখনও আমাদেরই আছে। তখন একজন মানুষ বলেছিলেন, যদি আপনার ছেলে টাকার লোভী হয়, তবে সে ওই ঘর বিক্রি করার জন্য নিশ্চয়ই একদিন না একদিন আসবে। হয়তো তাকে ঘর বিক্রি করতে হবে বলেই সে আপনাকে এত দূরে এনে ছেড়ে দিয়ে গেছে। এখন তিনি নিজের বাড়ি যাবেন এটা নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু তিনি একা এত দূরের যাত্রা কিভাবে করবেন? ওনার কাছে কি অত টাকা আছে? ওনাকে মাঝে কোথাও ট্রেন বদলাতে হলে তিনি কি পারবেন? এমন বিবিধ প্রশ্ন প্রত্যেকের সামনে এসে দাঁড়িয়েছিল। তখন প্রত্যেকে চিন্তা করতে লাগল যে ওনাকে এত দূর থেকে এখন আবার বাড়ি কে নিয়ে যাবে, কারণ প্রত্যেকেরই নিজের নিজের কাজ ছিল, আর আজকের এই দৌড়াদৌড়ির জীবনে কে কার জন্য সময় বের করবে? কিন্তু বলে না, আজও এই মতলবী পৃথিবীতে কিছু লোক এমন আছে যারা অন্যের উপকারে আসে। এমনই একজন মানুষ সাবিত্রীকে বলেছিলেন, আমরাও বেঙ্গালুরু যাচ্ছি। বেঙ্গালুরু পৌঁছনোর পর আমরা আপনাকে আপনার গ্রামের দিকে ট্রেনে বসিয়ে দেব, কিন্তু আমরা বেঙ্গালুরু পৌঁছনোর পরই আপনার ট্রেন থাকাটা দরকার, কারণ আমার সাথে আমার স্ত্রী আছে আর ওনার শরীর খুব একটা ভালো নেই, তাই আমি ওখানে বেশি সময় থাকতে পারব না। তাতে সাবিত্রী বলেছিলেন,
বেঙ্গালুরু তো খুব বড় শহর না, তাই ওখানে তো প্রচুর ট্রেন থাকবে। ওখানে যদি ভুল করে আমি অন্য ট্রেনে বসে পড়ি আর অন্য কোথাও চলে যাই তবে? আর সবকিছু হলেও আমি যাবই বা কিভাবে, কারণ আমার কাছে তো এক কানাকড়িও নেই। তখনই ওখানকার একজন মানুষ ১০০ টাকা বের করে সাবিত্রীকে দিতে দিতে বলেছিল, এখন আমার কাছে তো এইটুকুই টাকা আছে। তখন সাবিত্রী সেই টাকা নিতে অস্বীকার করতে লাগলেন। তাতে সেই মানুষটি বলেছিল, বিপদের সময় অন্যকে সাহায্য করা ভালো কাজ, আপনি এই টাকা রাখুন, ওটা আপনার কাজে লাগবে। ওনার বোঝানোর পর সাবিত্রী সেই টাকা নিয়েছিলেন। তারপর সেখানে উপস্থিত প্রত্যেকে কেউ ১০০ তো কেউ ২০০ টাকা সাবিত্রীকে দিতে লাগল। এভাবে সাবিত্রীর কাছে এখন ১৫০০ থেকে ২০০০ টাকা জমা হয়ে গিয়েছিল। অত টাকায় তিনি অনায়াসেই নিজের বাড়ি পৌঁছতে পারতেন। এই সব গণ্ডগোলের মধ্যে বেঙ্গালুরু কখন এসেছিল কেউ বুঝতেই পারেনি। তখন সেই ছেলেটি সাবিত্রীকে বলেছিল, কাকিমা এখন বেঙ্গালুরু এসে গেছে, আমরা এখানে নামব। তারা বেঙ্গালুরু নামার পর সেই ছেলেটি খোঁজখবর নিয়েছিল এবং জানতে পেরেছিল যে ১ ঘণ্টা পর সাবিত্রীর গ্রামে যাওয়ার ট্রেন আসবে। তখন সেই ছেলেটি তার অসুস্থ স্ত্রী আর সাবিত্রীকে ওখানেই বসিয়ে রেখেছিল এবং তাদের জন্য কিছু খাবার জিনিস আনার জন্য গিয়েছিল। সে নিজের আনা খাবার সাবিত্রী আর তার স্ত্রীকে খেতে দিয়েছিল। তারপর সে সাবিত্রীকে বলেছিল, কাকিমা অল্প সময়ের মধ্যেই ট্রেন আসবে, আপনি সাবধানে যাত্রা করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যাত্রার মধ্যে কাউকে আপনার সাথে যা যা ঘটেছে সে বিষয়ে কিছুই বলবেন না, কারণ এই পৃথিবীতে সব মানুষই ভালো হয় এমন নয়। আপনার মজবুরির যেন কেউ ফায়দা না নেয় তাই একটু হিম্মত দেখাবেন, তবেই আপনি অনায়াসেই নিজের বাড়ি পৌঁছাবেন। আর একটা কথা, যাদের সন্তান নেই তারা কি বেঁচে থাকে না? তারপর সে বলেছিল, কাকিমা ট্রেন আসতে এখনও ৩০ মিনিট বাকি আছে, আপনি যদি ওয়েটিং রুমে গিয়ে ফ্রেশ হতে চান তবে গিয়ে আসতে পারেন। যাত্রা করে সাবিত্রীর সারা শরীর খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই তিনি ওয়েটিং রুমে গিয়েছিলেন, সুন্দর করে স্নান করেছিলেন এবং পুনরায় সেই ছেলেটি আর তার স্ত্রী যে বেঞ্চে বসেছিলেন সেখানে এসে বসেছিলেন। তারপর সেই ছেলেটি ওনার জন্য আনা খাবার ওনার ব্যাগের ভেতর গুছিয়ে রেখেছিল। তখনই ট্রেন এসেছিল। তারপর জেনারেল কামরার সেই ভিড়ের মধ্যে সাবিত্রী সামিল হয়েছিলেন, কিন্তু ভিড় এতটাই ছিল যে তিনি ট্রেনের কামরায় তো উঠেছিলেন, কিন্তু তার বসার জায়গা মেলেনি। ওনার দাঁড়িয়ে থাকার মতো বয়সও ছিল না, তবুও তিনি কোনোমতে দাঁড়িয়েই যাত্রা করতে লাগলেন। কয়েকটা স্টেশন পর তিনি বসার জায়গা পেয়েছিলেন। ওনার মনে সারাক্ষণ চিন্তা চলছিল। তখনই ওনার মনে পড়েছিল যে ছেলেটি ওনাকে ট্রেনে বসিয়ে দিয়েছিল সে ওনাকে ফোন করতে বলেছিল। তাই তিনি সামনেই বসে থাকা একটি ছেলের কাছে ফোন চেয়েছিলেন এবং সেই ছেলেটির লিখে দেওয়া নম্বরে ফোন করেছিলেন আর তাকে জানিয়েছিলেন যে বাবা আমি বসার জায়গা পেয়েছি। তখন সে বলেছিল, আপনি নিশ্চিন্ত হয়ে যাত্রা করুন, নিজের বাড়ি পৌঁছে পুনরায় আমাকে একবার ফোন করবেন। তাতে সাবিত্রী বলেছিলেন, হ্যাঁ বাবা নিশ্চয়ই, তুই তোর স্ত্রীর খেয়াল রাখিস। এটুকু বলে তিনি ফোন রেখে দিয়েছিলেন। তারপর তিনি চিন্তা করতে লাগলেন, এই দৌড়াদৌড়ি জীবনে ওই ছেলেটির মতো সাহায্যকারী দেবতার মতো মানুষও মেলে, তখন আমাদের মনে কত ভরসা জাগে। যদি সে আমাদের সাহায্য না করত তবে আমরা বেঙ্গালুরুর মতো বড় শহরে কোথায় যেতাম, কার কাছে আশ্রয় চাইতাম? কিন্তু এখন তিনি চিন্তা করতে লাগলেন যে তার আর কাঁদলে চলবে না। যখন আমার স্বামীর মৃত্যু হয়েছিল তখন সেই দুঃখ ভুলে গিয়েও আমি শক্ত মনে জীবন কাটিয়েছি, তেমনি নিজের মন শক্ত করে আমাকে সামনের জীবন কাটাতে হবে। কারণ তখন আমার শ্বশুরবাড়ির সবাই আমার সঙ্গ ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি আমার ছেলেকে তার প্রত্যেকটি অধিকার পাইয়ে দিয়েছিলাম, তার জন্য বাড়িও কিনেছিলাম। তখন যদি আমি আমার ছেলের জন্য এত কিছু করতে পেরেছিলাম, তবে এখন আমি নিজের জন্য কেন করতে পারবো না? নিশ্চয়ই পারব। ভগবান যদি এত সুন্দর জীবন দিয়েছেন তবে সেটা আমি বিনা কারণে কেন বরবাদ করব? এই চিন্তা করতে করতে সাবিত্রী নিজের গ্রামের রেলওয়ে স্টেশনে নেমেছিলেন। সেখানে নামার পর ওনার আর কোনো অসুবিধে হয়নি, কারণ স্টেশন থেকে বাড়ি যাওয়ার রাস্তা ওনার ভালোই জানা ছিল। তিনি এখন নিজের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তখন ওনার প্রতিবেশীরা ওনাকে জিজ্ঞাসা করতে লাগল, সাবিত্রী কাকিমা কি হলো? আপনি তো আপনার ছেলের সাথে অন্য শহরে থাকতে গিয়েছিলেন না? আপনি যাওয়ার সময় বলছিলেন না যে আর ফিরে আসবেন না? তাতে সাবিত্রী বলেছিলেন, হ্যাঁ এমনটাই আমি বলেছিলাম, কিন্তু আমি এখন ফিরে এসেছি আর আমি এখন এখানেই থাকব। ওনার প্রতিবেশী ওনার বান্ধবী সুমনাও ওখানেই ছিল, তাই গতবার রাহুল যে ওনাকে নিয়ে গিয়েছিল এই কথাটাও তার জানা ছিল। সেই সময় সুমনা সাবিত্রীকা বলেছিল, তুই ছেলের কথায় এসে জমি বিক্রি করিস না, কিন্তু সাবিত্রী নিজের বান্ধবীর কথা না শুনে নিজের ছেলের কথা শুনে জমি বিক্রি করেছিলেন, আর তার শাস্তি এখন ওনাকে ভোগ করতে হচ্ছিল। ভবিষ্যতে এমন কিছু হবে ওনার বান্ধবীর এই ব্যাপারে সামান্য সন্দেহ হয়েই ছিল, সেই সন্দেহ আজ সত্যি হতে দেখা যাচ্ছিল।
সাবিত্রী এখন নিজের ঘরে গিয়ে ওনার বান্ধবীর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। তখন সুমনা চিন্তা করেছিল যে এখন ওনার সাথে কথা বলার চেয়ে আমরা সন্ধ্যায় এসে ওনার সাথে কথা বলবো। সন্ধ্যা হওয়ার পর সুমনা সাবিত্রীর বাড়িতে গিয়েছিল। সাবিত্রী দরজা খুলে ওনাকে ঘরে নিয়েছিলেন। সাবিত্রীকে দেখেই সুমনা বুঝে গিয়েছিল যে তিনি খুব দুশ্চিন্তায় আছেন। তাই সে সাবিত্রীর পাশে বসে খুব আদরের সাথে জিজ্ঞাসা করতে লাগল, সাবিত্রী, কি হয়েছে? তোকে এত পরেশান কেন লাগছে? সবকিছু ঠিক আছে তো? তোর ছেলে তো তোকে সাথে নিয়ে শহরে গিয়েছিল না? সে তো তোকে ওখানেই রাখবে বলে দিয়ে গিয়েছিল। তবে তুই হঠাৎ ফিরে এলি কিভাবে? আর সেটাও আবার একাই? সবকিছু ঠিক আছে তো? তোকে আমার কিছুটা পরেশান লাগছে। কি হয়েছে সাবিত্রী, আমাকে বল, আমি তোর বোনের মতো না? সুমনা এত আদরের সাথে জিজ্ঞাসা করতেই সাবিত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। ওনার আর সহ্য হয়নি। শেষমেশ তিনি নিজেকে আর আটকে রাখতে পারেননি এবং চট করে সুমনাকে জড়িয়ে ধরেছিলেন আর জোরে জোরে কাঁদতে লাগলেন। আমি এমন কি গুনাহ করেছি যে আমার ছেলে আমার সাথে এমন ব্যবহার করল? তিনি কাঁদতে কাঁদতে এসব বলছিলেন। তখন সুমনা ওনাকে কোনো মতে শান্ত করেছিল আর বলেছিল, নাকি কি হয়েছে সেটা আমাকে গুছিয়ে বলবি। তখন সাবিত্রী ওনাকে সমস্ত ঘটনাক্রম শুনিয়েছিলেন। আমি ছেলের সাথে অন্য শহরে যাচ্ছিলাম, কিন্তু আমরা অতদূর পৌঁছাতে পারিনি। মাঝ রাস্তাতেই সে আমাকে ছেড়ে দিয়ে গায়েব হয়ে গেল। যখন ওকে ফোন করলাম তখন সে ফোনও কেটে দিল, আর তারপর সে নিজের ফোন বন্ধ করে দিল। এসব কথা শুনে সুমনা তো অবাক হয়ে গিয়েছিল। কোনো ছেলে নিজের মায়ের সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারে? তারপর সুমনা নিজের ছেলেকে ডেকে সাবিত্রীর ঘরে পাঠিয়ে দিয়েছিল আর তাকে রাহুলকে ফোন করার কথা বলেছিল। সে ফোন করেছিল, কিন্তু রাহুল তার ফোন ধরেনি। হয়তো তার নম্বর ওর কাছে সেভ ছিল, তাই ওর ছেলে অন্য নম্বর থেকে ফোন করেছিল, তো রাহুল তখনই ফোন ধরেছিল। তখন সুমনা বলেছিল, বাবা, আমি সুমনা কাকিমা বলছি। আমি সাবিত্রীর সাথে কথা বলতে চাই। এখন তো সে ওখানে থাকে না, সে তোর সাথেই থাকে। কিন্তু আমার ওকে খুব মনে পড়ছিল, তাই ভাবলাম ফোনে ওর সাথে একটু সময় কথা বলে নি। একটু সাবিত্রীর সাথে আমার কথা বলিয়ে দে না। সুমনার এমন কথা শুনে রাহুল ভয় পেয়ে গিয়েছিল, আর সে বলতে লাগল, মা এখন আমাদের পাশে নেই কাকিমা, আমি পরে আপনার আর মায়ের কথা বলিয়ে দেব। কারণ সে কি জানত যে তার মা বাড়ি পৌঁছে গেছে? সে তো এটাই ভাবছিল যে তার মা রাস্তার কোথাও ঘুরে বেড়াচ্ছে, তাই সে এমন অজুহাত দিয়ে সময় কাটানোর চেষ্টা করছিল। এখন সুমনা আগে কিছু বলবে তার আগেই সাবিত্রী তার মুখে হাত চাপা দিয়েছিলেন। এরপর রাহুল ফোন রেখে দিয়েছিল এবং সেই নম্বরটি ব্ল্যাকলিস্টে দিয়ে দিয়েছিল, যাতে সেই নম্বর থেকে পুনরায় ফোন না আসে, এবং মায়ের সাথে এমন আচরণ করেছে এটা সুমনা কাকিমা যেন বুঝতে না পারেন, এটাই সে চাইছিল। কিন্তু সত্য তো আগেই সবাই বুঝে গিয়েছিল। ফোনের ওপাশে রাহুলের গলার আওয়াজ শুনে সাবিত্রী পুনরায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং কাঁদতে লাগলেন, কারণ যাই হোক না কেন সেটা তো ছিল মায়ের হৃদয়। কিন্তু এইবার সুমনা সাবিত্রীকে বুঝিয়েছিল, তুই তোর ছেলের জন্য কি করিসনি? ওর জন্যই তো তুই সবকিছু করেছিস, তবুও সে তোর সাথে এমন ব্যবহার করল। যখন তুই এই গ্রামে এসেছিলি তখন তোর কাছে কি ছিল? তোর কাছে কিছুই ছিল না, শুধু একটি ছোট ক্ষেত ছিল যার ভরসায় তুই এখানে এসেছিলি। আর নিজের পরিশ্রমে তুই নিজের বাড়ি কিনেছিলি। তুই শুধু সেখানেই থেমে থাকিসনি, নিজের পরিশ্রমে আরও একটি ক্ষেত কিনেছিলি, যাতে তোর আয় বাড়ে আর তোর ছেলে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং সে যেন সব কিছু পায়। তুই যখন এত কিছু করতে পেরেছিস, তোর মধ্যে কি বুদ্ধি কম আছে নাকি? এটুকু বলে সুমনা হাসতে লাগল। তখন সাবিত্রীর মুখেও মুচকি হাসি ফুটে উঠেছিল। তিনি বলতে লাগলেন, তুই একদম ঠিক বলছিস, এখন শুধু আমাকে আমার কথাই ভাবতে হবে। সেই দিন থেকেই তিনি নিজের নতুন জীবনের শুরু করেছিলেন। বাড়িতে এখন খুব বেশি আসবাবপত্র ছিল না, কারণ যাওয়ার সময় কিছু জিনিস তিনি বিক্রি করে দিয়েছিলেন আর কিছু প্রতিবেশীদের দিয়ে দিয়েছিলেন। প্রতিবেশীদের দেওয়া জিনিসগুলো তিনি ফেরত নিয়েছিলেন, কিন্তু যেগুলো বিক্রি করেছিলেন সেগুলো ওনাকে পুনরায় কিনতে হতো। তার জন্য টাকার প্রয়োজন ছিল, আর টাকা পাওয়ার জন্য কাজ করা জরুরি ছিল। কিন্তু এখন এই বয়সে তিনি কোন কাজ করবেন? তখন সুমনা বলেছিল, তুই আগে যে কাজ করতিস সেই কাজই কর। আরে আজকের যুগে কোনো মানুষ নিজে কাজ করে না, প্রত্যেকেই অন্যদের দিয়ে কাজ করিয়ে টাকা রোজগার করার চেষ্টা করে। সাবিত্রীর সুমনার কথা পছন্দ হয়েছিল, তাই তিনি নিজের পুরনো কাজ পুনরায় শুরু করেছিলেন। তিনি অন্যদের জমি বর্গা নিয়েছিলেন, তাতে তিনি বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছিলেন এবং তাতে ভালোই টাকা পেয়েছিলেন। যার জমি ছিল তার সাথে কথা বলে বছর শেষে তাকে যতটুকু টাকা দেওয়ার কথা ছিল ততটুকু দিয়েও সাবিত্রীর কাছে এখন টাকা উদ্বৃত্ত থেকেছিল। এতে দিনে দিনে ওনার অনেক লাভ হতে লাগল। তিনি নিজে খেতে পরিশ্রম করতেন না, কিন্তু যাদের দিয়ে কাজ করিয়ে নিতেন ওনাদের মজুরি সময় মতো দিয়ে দিতেন।
তাই ওনার ক্ষেতে কাজ করার জন্যে লোক নিজে থেকেই তৈরি থাকত। ধীরে ধীরে তিনি নিজের একটি ক্ষেত কিনেছিলেন, কারণ এখন ওনার কাছে নিজের কোনো জমি অবশিষ্ট ছিল না। আর সবথেকে বড় কথা হলো, ওনাকে এখন আগের মতো নিজের ছেলের জন্য টাকা জমাতে হতো না। তাই নিজের জমি কেনার পর ওনার ক্ষেতে যারা কাজ করতে আসত তাদের অতিরিক্ত টাকা দেওয়ার বদলে তাদের সন্তানদের পড়াশোনার খরচ তিনি নিজের টাকা থেকে দিতে শুরু করেছিলেন। এত ভালো কাজ করতে থাকলেও বলে না যে ভগবান পরীক্ষা নিয়েই থাকেন, এমনই কিছু হয়েছিল। এবং একবার ফসল হাতে আসার সময়ই প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, আর ওনার সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল। সেই সময় ওনার হাতে কিছুই রইল না। সেই বছর ওনার কাছে যে সামান্য টাকা বেঁচেছিল সেগুলোও শেষ হয়ে গিয়েছিল, কারণ খেতে কাজ করা মানুষদের মজুরি তো ওনাকে দিতেই হতো। কিন্তু ঠিক তার পরের বছর তিনি নিজের ক্ষেতে এমন এক ফসল ফলিয়েছিলেন যা গ্রামের অন্য কেউ চাষ করেনি। তাই সেই ফসলের বাজারে অনেক চাহিদা তৈরি হয়েছিল। এই ফসল চাষ করার জন্য ওনাকে কয়েক জায়গা থেকে ধারও নিতে হয়েছিল। সত্যি বলতে এই ফসল চাষ করার সময় তিনি খুব টেনশনে ছিলেন যে আমরা এসব করছি ঠিকই, কিন্তু এতে কি সফল হব? কিন্তু বলে না যে ভগবান পরিশ্রমের ফল নিশ্চয়ই দেন। তার প্রতিফলন আজ সাবিত্রী দেখতে পেয়েছিলেন। কারণ বৃষ্টিতে ক্ষতি হওয়া সত্ত্বেও সাবিত্রী পিছু হটেননি। তিনি নিজের পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন। তার ফল আজ তিনি পেয়েছিলেন। ধীরে ধীরে ওনার পরিস্থিতি এখন বদলে গিয়েছিল। এখন ভগবানের ওনার ওপর এতটাই কৃপা হয়েছিল যে ওনার ওপর যেন ধনের বর্ষা হচ্ছিল। এরই মধ্যে একদিন সেই প্রপার্টি ডিলার এক পার্টিকে নিয়ে সাবিত্রীর বাড়ি দেখানোর জন্য এসেছিল, কিন্তু সেই সময় সাবিত্রী বাড়িতে ছিলেন না। তবে প্রপার্টি ডিলারকে দেখেই তিনি বুঝে গিয়েছিলেন যে এ বাড়ি বিক্রি করার জন্য এসেছে। তাই সাবিত্রী সাথে সাথে প্রতিবেশীদের গিয়ে বলেছিলেন যে ওরা যদি খোঁজখবর নেয় তবে ওনাদের বলবে এই বাড়ি বন্ধই থাকে। মাঝে মাঝে এই বাড়ির লোকজন আসে আর যায়, কিন্তু বেশিরভাগ সময় এই বাড়ি বন্ধ থাকে। যখন সেই প্রপার্টি ডিলার আশেপাশে খোঁজ নিয়েছিল তখন সেই লোকেরা সাবিত্রীর কথা মতোই তাকে জানিয়েছিল। তখন সে হেসেই বলেছিল, ওর আসা যাওয়া ঠিক আছে, কিন্তু আপনারা এই বাড়ি দখল করার চিন্তাও করবেন না, কারণ এই বাড়ি আমি এখন কিনে নিচ্ছি। এটুকু বলে সে পার্টিকে বাড়ি দেখিয়ে চলে গিয়েছিল। তখন ওনার সাথে ভালোভাবে কথা বলে প্রতিবেশীরা সেই প্রপার্টি ডিলারের নম্বর নিয়ে নিয়েছিলেন এবং ওনাকে বলেছিলেন যে এখানে কেউ আসলে আমরা আপনাকে ফোন করে জানাব। সেই প্রপার্টি ডিলার হাসি মুখে ওনাদের নিজের নম্বর দিয়েছিল এবং বলেছিল কারোর জমি বিক্রি করার থাকলে আমাকে জানাবেন। তখন প্রতিবেশীরা কথার ছলে তাকে জিজ্ঞেস করেছিল যে এই বাড়িটা তো রাহুলের না, তবে সে কবে আসবে? রাহুল কবে আসবে এটা তারা ওর কাছ থেকেই জেনে নিয়েছিল। এখন সাবিত্রী রাহুলের স্বাগতের প্রস্তুতি নিতে লাগলেন, কারণ সাবিত্রী রাহুলকে ভালো শিক্ষা দিতে চাইছিলেন। তাই তিনি থানায় গিয়ে অভিযোগ করেছিলেন, আমার ছেলে আমাকে ধোঁকা দিয়ে জমি বিক্রি করেছে এবং আমাকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসেছে। সাবিত্রী অভিযোগ করার পর পুলিশও রাহুল আসার অপেক্ষা করতে লাগল। ওনাদের গ্রামের পাশের জমিতে একটি সরকারি কোম্পানি আসার কথা ছিল, তাই ওখানকার জমির দাম এখন অনেক বেড়ে গিয়েছিল। এই কথা রাহুল জানতে পেরেছিল, তাই বেশি টাকা পাওয়ার লোভে রাহুল বাড়ি বিক্রি করতে এসেছিল। সে নিজের বাড়ির দরজা খুলেছিল। ওনার মনে হয়েছিল দরজায় তালা নেই, তার মানে প্রপার্টি ডিলার পার্টিকে নিয়ে ভেতরে বসে থাকবে। কিন্তু যখন সে দরজা খুলেছিল তখন সামনের ব্যক্তিকে দেখে ওনার পায়ের তলার মাটি সরে গিয়েছিল, কারণ ওনার সামনে ওনার মা সাবিত্রী দাঁড়িয়েছিলেন, যাকে তিনি অনেক দূরে ট্রেনে ঘুমন্ত অবস্থায় ফেলে এসেছিলেন। সেই মাই আজ ওনার সামনে দাঁড়িয়ে। এখন সে কিছুই বুঝতে পারছিল না। সে কিছু বলবে বা আগে কিছু করবে, তার মধ্যেই সেখানে পুলিশ পৌঁছে গিয়েছিল। তখন সাবিত্রী পুলিশকে বলেছিলেন, এই দেখুন আমার নালায়েক ছেলে, এ আগে আমাকে ধোঁকা দিয়ে আমার জমি বিক্রি করেছে, আর এখন এই বাড়ি বিক্রি করতে এসেছে। আপনাদের বিশ্বাস না হলে একটু অপেক্ষা করুন, প্রপার্টি ডিলারও চলে আসবে। তখনই প্রপার্টি ডিলারও সেখানে এসে পৌঁছেছিল, কারণ প্রতিবেশী সুমনা প্রপার্টি ডিলারকে ফোন করে জানিয়েছিল যে রাহুল এখানে এসেছে, তাই সেও তড়িঘড়ি সেখানে পৌঁছে গিয়েছিল। সে ভাবছিল যে এখন একবার রাহুলের সাথে কথা বলে ডিল ফাইনাল করে নেবে। কিন্তু ঘরে পৌঁছানোর পর রাহুলের মা আর পুলিশকে দেখে সে ধাক্কা খেয়েছিল। তখনই একজন পুলিশ প্রপার্টি ডিলারের কাঁধে হাত রেখেছিল এবং বলেছিল, কিরে, এখানে কেন এসেছিস? তখন সে বলেছিল, স্যার, আমি এই বাড়ি বিক্রি করার জন্য এসেছি, আমি শুধু একজন প্রপার্টি ডিলার। তাতে পুলিশ বলেছিল, আচ্ছা তবে এই বাড়ি কার? এই বাড়ি তো রাহুল সাহেবের, বাকি আমি কিছু জানি না। তখন সেই পুলিশ তার কাঁধ থেকে হাত সরিয়ে তার ঘাড় ধরেছিল এবং বলেছিল, তুই ওই পেপারসে সই কাটছিল সেটা দেখিসনি? তখন নিজের ঘাড় বাঁচিয়ে প্রপার্টি ডিলার বলেছিল, স্যার, ওই পেপারসে সই তো মা সাহেবেরই ছিল, কিন্তু আমার কথা তো রাহুল সাহেবের সাথে হয়েছিল।
তার এটুকুনি বলা যথেষ্ট ছিল। সাবিত্রী সাথে সাথে বলেছিলেন, আমি বাড়ির পেপারসে সই করিনি। এই নালায়েক ছেলে আমার সাথে এমন ব্যবহার করবে এটা যদি আমি জানতাম, তবে আমি জমির পেপারসেও সই করতাম না। এ আমার সাথে জালিয়াতি করছে। তখন পুলিশ রাহুলকে জিজ্ঞেস করতে লাগল যে তুই তোর মায়ের অনুমতি ছাড়া এই বাড়ি কিভাবে বিক্রি করতে পারতিস। তখন প্রথমে সে বলতে লাগল, না স্যার, আমি বাড়ি বিক্রি করছিলাম না, আমি শুধু বাড়ির দাম জানার জন্য একে বাড়িতে ডেকেছিলাম। কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশ তার গালে এক চড় মেরেছিল। তখন সে টিয়ার মতো গড়গড় করে বলতে লাগল, স্যার, আমি টাকার লোভে পড়ে মায়ের নকল সই করে এই বাড়ি বিক্রি করতে চেয়েছিলাম। এই বাক্যটি বলতেই পুলিশ তাকে গ্রেফতার করেছিল। যখন পুলিশ রাহুলকে নিয়ে যেতে লাগল তখন সে মা মা বলে চিৎকার করতে লাগল। মা, এই দেখ, পুলিশ আমাকে তোর সামনে থেকেই নিয়ে যাচ্ছে, আর তুই কিছুই বলছিস না, তুই শুধু তামাশা দেখছিস। কে মা? তোর মা? যখন মাকে ট্রেনে ঘুমন্ত অবস্থায় ধোকা দিয়ে তুই চলে গিয়েছিলি, তখন সে কি তোর মা ছিল না? যখন যখন আমি তোকে ফোন করার চেষ্টা করেছি, তখন তুই ফোন বন্ধ করে রাখতিস বা ফোন কেটে দিতিস। তখন কোথায় ছিল তোর মা? টাকার লোভী তুই। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। যা কিছু হচ্ছে তা সবই তো তোরই ছিল। আমি মরে যাওয়ার পর এই সব কিছু তোর নামেই হতো। এর ওপর শুধু তোরই অধিকার থাকত। কিন্তু না, সবকিছু তোর আগেই চাই। তুই এতটাই লোভী যে তুই আমাকে মারতেও পিছপা হতিস না, বা তুই আমাকে কারো কাছে বিক্রিও করে দিতি। যখন আমি কাঁদছিলাম, আমার তোকে দরকার ছিল, তখন তুই আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছিলি। তখন আমার চোখের জল তুই দেখিসনি। তবে এখন তোর চোখের জল আমি কিভাবে দেখব? সাবিত্রী বলেছিলেন, স্যার, একে এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যান। তখন পুলিশ তাদের সাথে সেই প্রপার্টি ডিলারকেও নিয়ে গিয়েছিল, কারণ সেও এর মধ্যে সামিল ছিল। কারণ সেই রাহুলকে বলেছিল যে স্যার, আপনি যে কোনোভাবে আপনার মায়ের সই করিয়ে নিন, বাকি সব কিছু আমি দেখে নেব। পুলিশ এখন ওই দুজনেই জেলে পুরে দিয়েছিল, কিন্তু প্রপার্টি ডিলার ক্ষমা চেয়ে, স্যার, আমি আর কখনো কারো সাথে এমন করব না, এমন কথা দিয়ে এবং কিছু জরিমানা দিয়ে নিজের মুক্তি করে নিয়েছিল। কিন্তু রাহুল নিজের মাকে ধোঁকা দেওয়ার কারণে জেলেই রয়ে গিয়েছিল। সে জেলে থাকা অবস্থায় কতবার নিজের মায়ের কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু সাবিত্রী তাকে ক্ষমা করেননি, তার কর্মের শাস্তি তাকে দিয়েছিলেন। সাবিত্রী এখন সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন। নিজের ছেলের অভাব উনার নিশ্চয়ই মনে পড়ে, কিন্তু তবুও তিনি নিজের ছেলেকে কখনো ক্ষমা করেননি। ওনার খেতে পরিশ্রম করার জন্য যে লোকগুলো আসত, ওনাদের বাচ্চাদের পড়াশুনোর খরচ সাবিত্রী বহন করতেন। এখন সেই বাচ্চাগুলো বড় হয়ে ভালো জায়গায় চাকরি পেয়েছে। যদিও তারা সেই শ্রমিকদের সন্তান, কিন্তু যারা ওনাদের ওপর উপকার করেছেন সেই সাবিত্রীকে সেই ছেলেরা ভোলেনি। তাই এমন অসংখ্য ছেলে আজ সাবিত্রীকে নিজের মা বলে মনে করে। তাই মা বলে ডাক দেওয়ার মতো অনেক ছেলে সাবিত্রী পেয়েছেন। কিন্তু রাহুল নিজেরই খারাপ কর্মের ফলে মায়ের নামের ছায়া চিরতরে হারিয়ে ফেলল। তো বন্ধু এবং বান্ধবীরা, সাবিত্রী শেষ পর্যন্ত রাহুলকে ক্ষমা করেননি, এবং উনার এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে গল্পটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।